একটা সময় এসে দেখা গেল যে এটা একদম নতুন বছরের শুরুতে এটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছিল, কিন্তু প্রথমে কি এমনটা ছিল? আসলে এমনটা ছিল না। এটাকে অনেকটা ধর্মের সাথে বা আমাদের সাথে মানে এটাকে কন্ট্রাডিক্টরি, মানে একে অপরের একেবারে এগেনস্টে দাঁড় না করায়, বেসিক্যালি এটা তো আমাদের হাতেই তৈরি বা আমরাই তো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম একটা মনোভাব কেন হয়নি বা হচ্ছে না? আপনি কি ভাবেন? আমি আসলে আপনার বিষয়টা আলোচনায় আসতে পারে, কিন্তু আমি একদম শতভাগ এটাকে সমর্থন করছি না, এই কারণে যে হ্যাঁ, কেউ হয়তো বিচ্ছিন্নভাবে এটাতে দ্বিমত প্রকাশ করছে বা কোনো একটা গোষ্ঠী হয়তো দ্বিমত প্রকাশ করছে। ওই যে বললাম যে ইতিহাস সংস্কৃতিটার সাথে তারা একাত্ম হতে পারছে না বা মানতে চাচ্ছে না, এবং এইটা যে আমাদের একটা সংস্কৃতির অংশ, এই বোধটাই তাদের ভেতরে জাগ্রত হয়নি। মানে এই শব্দগুলোর মধ্যেও কেমন যেন আমরা রাজনীতি ঢুকিয়ে দেই বা রাজনীতি করার চেষ্টা করি। এই যে যেমন শোভাযাত্রা, হ্যাঁ, অমঙ্গল, তারপরে আপনার আনন্দ, তারপরে আবার বৈশাখী, মানে শোভাযাত্রার সাথে যে শব্দগুলো মানে যুক্ত করা হচ্ছে। আপনি হালখাতার কথা বলছেন। হালখাতা আমি যেটুকু জেনেছি, আমার যদি ভুল না হয়, এটা মনে একটা ফার্সি শব্দ থেকে এসেছে। তো এখানে ভাষা সংস্কৃতিকে সবসময় একটা নিয়ন্ত্রণ করার বা একটা মানে বাগে রাখার, যেটা মনে হয় যেন আমার মানে এটা মধ্যে একটা বেড়া জালের মতো রাখার চেষ্টা মনে হয় যেন করা হয়। এটাকে আপনি কিভাবে দেখেন বা যদি একটুখানি? হ্যাঁ, আসলে ওই যে বললেন শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি নাম বা শব্দের সাথে একটা রাজনীতির বিষয়টা জড়িত, হয়তো কিছুটা সত্য। কারণ আপনি খেয়াল করে দেখেন যে মঙ্গল শোভাযাত্রাই বলেন, বৈশাখী শোভাযাত্রাই বলেন বা আনন্দ শোভাযাত্রাই বলেন, তফাৎটা কোথায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। ওয়েভের স্টুডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করব যেটা আজকের দিনের জন্য বা এই সময়ের জন্য খুবই কার্যকরী এবং প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমাদের বাংলা বর্ষবরণ এবং এই জনপদের সংস্কৃতি। আজ স্টুডিওতে আমি লাবিন, আর আমার সাথে উপস্থিত আছেন ডক্টর পারভিন আক্তার জেমি, অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপা, আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং দর্শকদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। বাংলা এই যে বর্ষবরণ, এটা আসলে এই নতুন সন বা বাংলা সন, এটার প্রয়োজনীয়তাটা কি পড়লো বা এটার যে শুরুটার যে ইতিহাস বা এটা কেন, কিভাবে এটা আমাদের এই সনটা চালু হলো, সেটা যদি খুব সংক্ষেপে আমার দর্শকের জন্য যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে বাংলার সাথে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের আত্মার সম্পর্ক, এই বঙ্গাব্দ বা বাংলার সনটা হলো এক ধরনের সৌরপঞ্জিকা। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবে সূর্য যখন এবং 0 ডিগ্রিতে থাকে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে। এখন প্রশ্ন আসতে পারে যে মেষ রাশিটা কি? এটার প্রসঙ্গে একটু পরে যাই, যে সূর্য যখন 0 ডিগ্রিতে বা মেষ রাশিতে প্রবেশ করে, তখন থেকেই বছর গণনা শুরু হয় বা একটা বছরের প্রথম দিন ধরা হয়। এর পূর্বে এটাকে গ্রেগরি সৌরপঞ্জি হিসেবে গ্রহণ করা হতো। তাহলে এই মেষ রাশিটাকে কেন বেছে নিয়েছেন? এখন জ্যোতির্বিজ্ঞানীরা যে বর্ষ গণনা শুরু করেছেন, তার প্রথম মাস হলো মেষ, এবং মেষ হলো ভেড়া, শব্দের অর্থ ভেড়া, এবং এটা প্রতীকায়িত একটা শব্দ, যে এটার অর্থ সাহস, নেতৃত্ব, নতুন কিছু শুরুর প্রতীক, এবং এটার অধিবর্ষ ধরা হয় মঙ্গল গ্রহকে। তাহলে এই যে মঙ্গলের সাথে সাহস, নতুন কিছু শুরু, নেতৃত্ব, এইটারও কিন্তু একটা তাৎপর্য রয়েছে। এখন এই সৌর পঞ্জিকাটা সাধারণত মেষ রাশিতে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত ধরা হয়, আর মেষ রাশিতে সূর্য মানে 0 ডিগ্রিতে প্রবেশ করে এপ্রিলের
মাঝামাঝিতে, অর্থাৎ এই যেটা বৈশাখ মাস বলছি আমরা, সেই বৈশাখ মাসের প্রথম দিনে। সেজন্য আমরা সেই সময় থেকে বৈশাখ মাসটাকে গণনায় নিয়ে আসি। এখন প্রশ্ন হলো যে এই যে বৈশাখ মাসটাকে আমরা গণনায় নিয়ে আসলাম বা বর্ষপঞ্জিতে অন্তর্ভুক্ত হলো, এটা কি মাত্র ইদানিং সময় শুরু হয়েছে? আসলে না, এটা 12 মাসের ঋতু গণনাটা বা মাস গণনাটা অনেক আগে থেকেই আমাদের এই উপমহাদেশে শুরু হয়েছিল। বিশেষ করে বঙ্গ, আসাম, মণিপুর, পাঞ্জাব, তামিলনাড়ু এই সমস্ত অঞ্চলে মাস গণনাটা ছিল। কিন্তু একটা সময় এসে দেখা গেল যে এটা একদম নতুন বছরের শুরুতে এটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছিল। কিন্তু প্রথমে কি এমনটা ছিল? আসলে এমনটা ছিল না। কেন ছিল না? কারণ এই মাস গণনাটার প্রয়োজন দেখা দিয়েছিল যে ঋতু উৎসব একসময় এটা আবর্ত উৎসব হিসেবে ছিল, যে ফসলের সাথে বা আমাদের কৃষক সমাজের সাথে সম্পৃক্ত ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে এই বৈশাখটা আমাদের একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছে গিয়েছে, বা অনেক যুগ ধরে বা অনেক সময় ধরে তারা এটা ধারণ করছে। কেন করছে? কারণ ওই ঋতু দেখেই কিন্তু তারা ফসল ওঠানো, ফসল ফলানো, বুনন এসব খেয়াল করতেন। এবং অনেকটা সময় দেখা গেল যে এই ফসলের সাথে সাথে যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা আসলো, খাজনা আদায়ের বিষয়টা আসলো, অনেক কিছু সম্পৃক্ত হয়ে পড়লো। কিন্তু খাজনা আদায়ের বিষয়টা অনেক আগে থেকেই, তারও আগে থেকেই ছিলেন। এই খাজনা আদায়ের বিষয়টাকে কেন্দ্র করে প্রথমত আসলে শুরু হয় যে সময়টা নির্ধারণ। একসময় হিজরি সন দেখে খাজনাটা আদায় করা হতো, কিন্তু এই হিজরি সনটা চাঁদ গণনার উপরে নির্ভর করে হতো। তো কৃষকদের সাথে চাঁদের সমন্বয়ের সাথে ফসল ফলানোর আসলে তেমন একটা মিল পাওয়া যায়নি সবসময়। তাহলে খাজনাটা তো তাদের দিতে হতো। তাহলে এই যে একটা অসঙ্গতি শুরু হলো, এবং কৃষকদের উপর আসলে একটা চাপ হয়ে যেত যে আমাদের একটা নির্দিষ্ট সময়ে ফসলটা আসেনি, তুলতে পারেনি, কিন্তু আমাদের এই সময়টাতে খাজনাটা দিতে হচ্ছে। সেইটাকে মাথায় রেখে আসলে তখন শুরু হলো যে না, হিজরি সন না, আমাদের এই অঞ্চলের জন্য আমাদের একটা নতুন গণনা পদ্ধতি নিয়ে আসতে হবে। যে গণনাটা ছিল আগেই, সেইটাকে আরেকটু সংস্কার করে সম্রাট আকবরের সময় মানে এটাকে সংস্কার শুরু করা হয়, এবং তিনি তার রাজ জ্যোতির্বিজ্ঞানীকে দিয়েছিলেন যে এটাকে আসলে একটি পরিবর্ধন, সংশোধন এবং একটা বিজ্ঞান উপযোগী করে যেন গণনাটা শুরু করা হয়। অনেক ঐতিহাসিকরা বলেন যে সপ্তম শতকে শশাঙ্কের সময় থেকে আসলে এটা শুরু হয়েছিল। পরবর্তীতে মোগল আমলে যারা এসেছেন তারা হয়তো এটাকে তাদের খাজনা আদায়ের উপসর্গ হিসাবে ব্যবহার করেন। কিন্তু এই যে কৃষক সম্প্রদায় এটাকে নিয়েছেন, এবং বৈশাখ মাসটাকে কেন বেছে নেওয়া হলো, বাঙালি সংস্কৃতি, আবহাওয়া, ইতিহাসের সাথে যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে গ্রীষ্মের তাপদাহটা শুরু হয় এই সময়ে এসে, যে চৈত্রের খররৌদ্রের সময়, এবং এই সময় কৃষকরা সাধারণত ফসল ফলান না। যখন প্রচন্ড ঝড় আসে, কালবৈশাখী আসে, বৃষ্টি হয়, একদম ব্যতিক্রম যে হয় না। এখন তো ঋতুর পরিবর্তন হচ্ছে, পরিবেশের পরিবর্তন হচ্ছে, চৈত্রতেও বৃষ্টি হয়, বা তখনও হতো মাঝে মধ্যে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে চৈত্র মাসে লাঙল চালানো হয় না। ওই বৃষ্টির পরে যখন মাটি নরম হয়, কাদা মাটি হয়, তখন কৃষক হাল চালানো শুরু করে, এনভায়রনমেন্টটাও একটু পজিটিভ হয়, পরিবেশটা পরিবেশ হয়। তো এইটার উপরে ভিত্তি করে আসলে কিন্তু ওই সময়টা, পরিবেশ সবকিছু মিলিয়ে দেখা গেল যে সূর্যের অবস্থান সবকিছু মিলিয়ে তখন এই গণনাটা শুরু করে। এবং সম্রাট আকবর এটাকে নির্দেশনা দেন, কিন্তু তিনি সিংহাসন আরোহণের পর এসে তিনি এটাকে চালু করেন একদম ডিক্রি জারি করে। এবং তার 29 বছর শাসনকালের পরে গিয়ে তিনি এটাকে আবার সংশোধন, পরিমার্জন করেন। পরবর্তী সময়ে আমাদের এই স্বাধীন দেশে এসে, অথবা যখন দেশ বিভক্তির পরেও এসে এটা কয়েক দফা পরিবর্তন হয়, বিভিন্ন সংস্করণ হয় আমাদের নিজস্ব প্রয়োজনে, এবং এইটা থেকে আমরা বিভিন্নভাবে এই বর্ষগণনাটাকে শুরু করতে থাকি। এবং 1966 সালের দিকে সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি করেছিলেন, ওই যে বর্ষগুলিকে আবার 30 দিন, 5টা মাসকে 31 দিন, আর বাকি মাসগুলিকে 31 দিনে ভাগ করেছেন। তো এই গণনাটা আমরা এখন পর্যন্ত চালু রেখেছি, যদিও এরপরে 2বার করে বাংলা একাডেমি এটার একটা সংস্করণ বা সংশোধন করেছেন বিভিন্নভাবে সরকারি নির্দেশে। তো
তো এইভাবেই চলে এসেছে আসলে আমাদের বাংলার বর্ষগণনাটা। তাহলে আপা আপনার কথার সূত্র ধরে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের দেশের একেবারে তৃণমূলের কৃষক যারা আছেন বা খেটে খাওয়া যারা, বিশেষ করে ফসল উৎপাদনের সাথে যাদের জড়িত, মানে তাদের কথা মাথায় রেখে বা তাদের কাজটা বা যে খাজনা আদায়ের কাজটা বা তাদের এটার চিন্তা করেই এই বাংলা বর্ষ তাদের গণনাটা। কথাটাই যে মাথায় রেখেছে সেটা যেমন আছে, তাদের কথাটা কি কারণে রেখেছে যে খাজনাটা দেওয়ার সুবিধাটা আসলে কখন হয়, চন্দ্রবর্ষের সাথে গণনা করলে, হিজরি সনের সাথে গণনা করলে চাঁদের সাথে তো আসলে ঋতুর পরিবর্তন হয়, ঋতুর সাথে পরিবেশের প্রভাব, ফসলের প্রভাব থাকে। তো সেটাতে একটুখানি সমস্যা হচ্ছিল, কৃষকও বাধাগ্রস্ত হচ্ছিল এবং যারা খাজনা আদায় করছিলেন তারাও সঠিকভাবে হয়তো খাজনাটা পাচ্ছিলেন না। তো অনেক কিছু চিন্তা করে আসলে এই বাংলা বর্ষ বা বঙ্গাব্দ সময়টাকে নির্ধারণ করা হয়েছে। তাহলে এটা তো মানে বলাই যায় যে এই পহেলা বৈশাখ, এটা তো বলতে গেলে আমাদের হাজার বছরের একটা ইতিহাস। মানে এটা তো নট নেসেসারি, এটা এমন না যে হঠাৎ করে মানে এই অল্প কদিন শুরু হয়েছে, মানে এটা শতও না, হাজার হাজার বছরের একটা বলতে পারে, হ্যাঁ বলতে পারে। তাহলে এই বর্তমান সময়ে দাঁড়ায় তো এই যে পহেলা বৈশাখ পালন, এটাও তো সবসময়ের জন্য হয়ে আসছে, কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বা আমরা দেখছি যে এই পহেলা বৈশাখ পালন করার যে আপনার একটা ধরন বা এটা যে একটা উৎসব, এটা মানে ধারাক্রমভাবে একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তো এই উৎসব পালনের এই যে পরিবর্তনটা, এটা আপনি কিভাবে দেখেন বা এটা কিভাবে হলো, বা উৎসবটা আমরা যে পালন করছি এটা যে বর্তমান যে একটা অবস্থায় দাঁড়িয়েছে, এটার এই ধারাক্রমটা যদি একটুখানি বলতেন। আপনার কথা প্রসঙ্গে বলি যে আসলে বাঙালির ইতিহাস ও সংস্কৃতি হাজার বছরের, এবং যেই সময় থেকে এই বঙ্গাব্দ শুরু করা হয়েছে বা বৈশাখটাকে পালন শুরু হয়েছে, বিশেষ করে বলেছি যে খাজনা আদায় সম্পর্কিত অসামঞ্জস্যতার জন্যই এটা শুরু করলেন, যে একটা সুনির্দিষ্ট সময় কৃষকদের জন্য সুবিধা হয়, শাসক শ্রেণীর জন্য সুবিধা হয়, শুরু হলো। তখন এই বছরের প্রথম দিনটা একটা মানুষ উৎসবের মধ্য দিয়ে শুরু করে, এবং এই মানে এটা একটা হিউম্যান নেচার বা একটা মানসিক, আমাদের মানুষের একটা ভালো লাগা। এটা প্রধানত শুরু হয় যে ব্যবসা বাণিজ্যের খাতা হালনাগাদ করার জন্য, যে প্রথমে তো এটা আসলে গ্রাম কেন্দ্রিক ছিল এই উৎসবটা, যে সেটা কিরকম যে এখন যেমন আমরা নগদে সবকিছু করার যে একটা প্রচেষ্টা থাকে, ওইটা তো সে সময় ছিল না। সারা বছর ধরে হয়তো কৃষক, সাধারণ মানুষ দোকানপাট থেকে পণ্যাদি ক্রয় করতেন বা বাকি থেকে যেত ওদের। তো সেই সময়টা প্রচুর বাকিতে কেনা বেচা লেনদেন ছিল, মানুষের মধ্যে বিশ্বাসটা অনেক বড় একটা বিষয় ছিল। তো সেটারই একটা মানে যাতে এইগুলি খাজনাতে তো শুরু হলো, কিন্তু এই ব্যবসায়িক লেনদেনটা যেন বা দোকানপাট হাট বাজারে এই তাদের যে বকেয়াটা সেটা তুলে আনার জন্য তারা একটা উৎসবের মধ্য দিয়ে সেটা শুরু করেন, এবং সেখানে দেখা গেল যে সারা বছরের যা বকেয়া তারা হয়তো পাওনাদাররা এসে এটা পরিশোধ করে দিয়ে যাচ্ছেন, এবং শুধু যে পরিশোধ করে দিয়েছেন তাতে সম্পর্কটা ওই ক্রেতা বিক্রেতার পর্যায়ে রাখেননি, যে একটা আনন্দঘন পরিবেশে যে আমি তাদেরকে এতদিন ধরে এই সেবাটা দিয়েছি, তারাও বিশ্বাসের সাথে তাদের সামর্থ্য অনুযায়ী আমার এটা পরিশোধ করছে, এবং একটা নতুন বছর শুরু হয়েছে, যে বললাম যে বছর, নতুন কিছু শুরু বা সাহস, এটার প্রতীক। আবার দেখা যাচ্ছে যে ক্রেতার জন্য কিছু মিষ্টি, এই প্রচলনটা এখনো আছে, বিশেষ করে হয়তো স্বর্ণের দোকানে। তো এখনো যে স্বর্ণের দাম যে হারে আকাশচুম্বী, সবার পক্ষে হয়তো সম্ভব হয় না। তো এই লেনদেনটার ফলে কি হয় যে একটা অঞ্চল ভিত্তিক হোক, গ্রাম ভিত্তিক হোক, মানুষের মধ্যে একটা ভাবের আদান প্রদান হতো, সখ্যতা গড়ে উঠতো, মানুষ কাছাকাছি আসার সুযোগ পেত, এবং আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে একটা উৎসবের মতো হলো, যে ওই দিন আমরা একটু বছরের শুরু ভালো, যাদের সামর্থ্য আছে ভালো কাপড় পরতো, একটু ভালো মন্দ রান্না করতো, বা উৎসবে আমরা কি করতাম, যেরকম ঘর বাড়ি পরিষ্কার করে রাখা, এইগুলি করা হতো। এবং অতি প্রাচীন সময়েও দেখা গেল যে এই উৎসবগুলিকে কেন্দ্র করে গ্রাম অঞ্চলে বিভিন্ন মেলা এবং দেখবেন যে সেই মেলাগুলি কিন্তু বৃক্ষের নিচেই হতো, এবং
গ্রামীণ সমাজে তখন বটবৃক্ষ অনেক বেশি ছিল। বা পাশে একটা যে নদী আছে, হ্যাঁ, একটা সব জায়গায় হয়তো বটগাছ আছে, নদী থাকে না, নাই। কিন্তু মানে বটবৃক্ষ থাকুক বা ছায়া আকৃতির বিশাল বৃক্ষ থাকুক, সেই ছায়ার নিচে মেলাগুলো বসতো। দূর দূরান্ত থেকে সবাই আসতো। তখন হয়তো মুড়ি, মুরকি, পুতুল, বিভিন্ন বয়সের প্রয়োজনীয় জিনিস থাকতো, এবং ছোট শিশুরা সারা বছর অপেক্ষা করতো যে কখন মেলাটা হবে, তারা একটা দুইটা পয়সা পাবে, সেটা দিয়ে তারা ফিতা হোক, কানের দুল হোক, মুড়ি মুরকি হোক। তারপরে দেখবেন যে চরকি ছিল, দোলনাতে চড়ার ছিল, সব বয়সী মানুষই কিন্তু সেখানে মানে একত্রিত হওয়া বা কেনাকাটা মেলার। তাহলে দেখেন যে এই বৈশাখ পালনটা একটা যেমন উৎসব ছিল, এরকম মানে একটা মিলন মেলাও ছিল, যে সুখ দুঃখ সংস্কৃতি হয়তো অনেক সময় দেখা হচ্ছে না। এবং এটার সাথে আপনি দেখেন যে গ্রামীণ কুটির শিল্পেরও একটা সম্পর্ক ছিল, শিল্পেরও একটা সম্পর্ক ছিল, যে মৃৎশিল্প, বেত শিল্প, এইগুলি সামগ্রী বিক্রি করা হতো। কিন্তু একটা পর্যায়ে সময়ের সাথে সাথে এটার পরিবর্তন হতে শুরু করলো। জীবন শুধু গ্রাম কেন্দ্রিক থাকলো না, শহরমুখী হয়ে উঠলো, এবং উৎসবগুলি আজকাল দেখবেন যে অধিকাংশই শহরমুখী বেশি। এটা একটা বড় কারণ। গ্রামের দিকে আমাদের হয়তো সেরকম দৃষ্টিপাত নেই, এবং শহরে এত চাকচিক্য বিরাজমান থাকে যে মানুষের মনোযোগ এই দিকে থাকে। কিন্তু সেটা ছাড়াও আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক চেতনারও একটা হাতিয়ার ওঠে। সাংস্কৃতিক চেতনাটা দিয়ে শুরু করেছিলেন যে আইয়ুব খানের সময়ে যখন সংস্কৃতি চর্চার যখন একটা বাধা আসলো, তখন ওই যে রমনা বটমূলে তখন এটা এই যে শুরু হলো যে না, আমরা এই সংস্কৃতিটাকে চালু করব। ভোরবেলা এসে এই যে বটগাছের নিচে গান গাওয়ার প্রচলনটা শুরু হলো, যে এসো হে বৈশাখ, এসো এসো, এবং সূর্যোদয়কে সামনে রেখে যে ভোর হলো, নতুন আলো আসলো, আমরা সেটার সাথে সাথে আমরা আমাদের মনকে বিকশিত করি। এইটা শুরু হলো। এক সময় এসে এটার দায়িত্ব পেল শহরমুখী, যেটা আমি সেটা বলছি, গ্রামাঞ্চলের যেটা, সেটা তো ওই জায়গায় রয়ে আছে। হয়তো যে জনস্রোতটা ছিল বা যে কুটির শিল্পের পণ্য ছিল, সেই আকারে হয়তো সেটার দিকে আমরা এত মনোযোগী হচ্ছি না, যেহেতু আমরা এখন আমাদের দৃষ্টি শহর কেন্দ্রিক। সেটার পরবর্তীতে এটার দায়িত্ব এসে পড়ে আবার চারুকলার উপরে। চারুকলা তখন এই যে শোভাযাত্রার বিষয়টাকে নিয়ে আসেন, এবং এক এক সময় এক একটা মোটিভ ঠিক করা হয় যে আসলে এই বছরের বৈশাখটার উদ্দেশ্য কি, থিমটা কি। এবং এখানে দেখবেন যে চারুকলা বিভিন্ন মুখোশ বা মূর্তি এই ধরনের কিছু শোভাযাত্রায় ব্যবহার করে। তো এইগুলিরও না অনেক পৌরাণিক ব্যাখ্যা আছে, ঐতিহ্যগত ব্যাখ্যা আছে, সাংস্কৃতিক ব্যাখ্যা আছে, যে আসলে এইগুলি না কোনো কোনো শক্তি, মঙ্গল, অশুভনাশের প্রতীক হিসাবে আমাদের মিথগুলি আছে বিধায় তারা হয়তো সেগুলিকে ধারণ করছে। তো এইগুলি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। আসলে আমরা আমাদের সংস্কৃতিকে জানি না ভালো করে, ইতিহাসকে জানি না, জানলেও সেটাকে আসলে অনুধাবন করি না, যে আসলে কেন, কোন অর্থে, কোত্থেকে এসেছে, দৃষ্টিভঙ্গিটা কি আমাদের, সেইটা যদি আমরা চিন্তা না করি তাহলে তো আসলে এই বোধটা আমাদের মধ্যে তৈরি হবে না। তো এইভাবে ধারাবাহিকভাবে দেখা গেল যে গ্রামাঞ্চলের মানুষদের প্রধান খাদ্য কি ছিল? ভাত। কিন্তু ভাতটা কেমন ছিল, যে 3 বেলা রান্না করে খাওয়ার মতো সময়, সুযোগ, সামর্থ্য তাদের ছিল না। কিন্তু এটার সাথে দেখেন যে এখনকার বিজ্ঞান বলছে যে তারা কি করতেন, একবেলা হয়তো রান্না করতেন, সেটাকে রাতে পান্তা করে রাখতেন, সকালে উঠে সেই পান্তাটা খেয়ে তারা মাঠে চলে যেতেন, দিন শুরু করতেন। এবং এই পান্তাটা আমাদের ঐতিহ্যেরই একটা অংশ, আমাদের জীবনযাপনেরই একটা অংশ। কিন্তু এই পান্তারই এখন অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে পান্তা কি করে প্রোবায়োটিক, পান্তা ভাত খেলে শরীরে এক ধরনের শক্তি হয়, খুব ঠান্ডা থাকে। তাহলে দেখেন চৈত্র বৈশাখ মাসে তীব্র তাপদাহ থাকে, তাহলে পান্তা খেয়ে যখন কৃষক যান, তখন তার মধ্যে শরীরে সারাদিন একটা শক্তি কাজ করে, একটা শান্তি কাজ করে, বা তার যে রোদের যে তীব্রতা, সেটা থেকেও তার শরীরটাকে একটু রক্ষা করে। তো গ্রাম অঞ্চলে পান্তা ভাতটা ছিল, সেটার সাথে হয়তো তাদের সামর্থ্য অনুযায়ী যারা খেতেন, ভর্তা টর্তা যা কিছুই পেতেন, বা মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারা খেয়ে যেতেন। হয়তো যারা সামর্থ্যবান ছিলেন তারা একটা নতুন উৎসবকে ঘিরে কিছু ভালো খাবার তৈরি করতেন, মিষ্টান্ন তৈরি করতেন। বা আমাদের ছোটবেলায় দেখেছি যে হয়তো একটা বড় রুই মাছ বা কাতল মাছ কিনে আনার প্রবণতাটা ছিল,
কিন্তু এখন যে পান্তা ইলিশের প্রচলন, এটা আসলে শহর কেন্দ্রিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, যে এটা একটা সময়ের জন্য এসে এটা খুব বেশি প্রচলন শুরু হয়েছিল। তো এইভাবে আসলে স্থান কাল পাত্র বেশি সময়ের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, দৃষ্টিভঙ্গির সাথে সাথে আসলে উৎসব পালনের দৃষ্টিভঙ্গিটাও ভিন্ন হয়ে ওঠে। এবং আমি তো এই মেলা কেন্দ্রিক যেমন ছিল, এটার বাহিরেও আসলে আরো অনেক কিছুর প্রচলন ছিল। যেমন চট্টগ্রামে এখনো বলি খেলা আছে, যে জব্বারের বলি খেলা, এই যে বৈশাখ মাস উপলক্ষে হতো। রাজশাহীতে গম্ভীরা, এটাও এক ধরনের বৈশাখ উপলক্ষে, মানে গম্ভীরা হচ্ছে গানের যে ইয়েটা হতো। হ্যাঁ, তাহলে এইরকম উৎসব পালনের ধরন এক এক জায়গায় এক এক রকম ছিল। তো এটাকে ধরে রাখতে হবে, আমাদের ঐতিহ্যকে, সংস্কৃতিকে, আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদের সবার, অবশ্যই। এবং এখন বাঁচিয়ে রাখতে হলে আমাকে কি করতে হবে? এটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, চর্চা করতে হবে, এবং সঠিকটা জানতে হবে, সঠিক মাত্রায়, যে আমাদের ওই চেতনার জায়গাটাকে আসলে তৈরি করতে হবে, যে আসলে আমাদের চেতনাটা কোথায় কাজ করছে, কি কাজ করছে। এই বোধটা যদি থাকে তাহলে এত বিতর্ক আসলে তৈরি হবে না। এবং সময়ে পরম্পরায় এই যে দৃষ্টিভঙ্গি পাল্টায়, চিন্তা চেতনা পাল্টায়, সেটার সাথে সাথে আমরা আসলে ইতিহাসটাকে ধরে রাখতে চাই কি না চাই, নতুন নতুন সংস্কৃতি যোগ করে দিই। সংস্কৃতি তো যোগ হতেই হবে, এটা আমরা বাধা দিতে পারবো না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমার পুরনো সংস্কৃতিটাকে আমরা বাদ দিয়ে দিব। তো এইভাবে আসলে এই উৎসব পালনটার মধ্যে দেখা যায় যে সময়ের সাথে সাথে আসলে পরিবর্তনগুলি হয়ে যাচ্ছে। এবং এখন নতুন দেখেন আপনি যে বাঁশি হয়তো এক সময় ছিল কাঠের বাঁশি, বা ছোট কাঠের বাঁশি, লম্বা কাঠের বাঁশি, অথবা পাখা, মাটির পাতিল, তাল পাখা, বা অনেকে মেলা উপলক্ষে নকশি করা পাখা নিয়ে আসতেন, তারপরে পাটি নিয়ে আসতেন, এইগুলি পাওয়া যেত। কিন্তু এখনো বাঁশি পাওয়া যায়, এটা প্লাস্টিকের। তাহলে শিল্প মানে কলকারখানার, আবার এখানে খানিকটা জায়গা দখল করে ফেলছে ভুভুজেলা, একদম ভীষণ আওয়াজ হয় প্লাস্টিক। তো আসলে সুদূর প্রসারী চিন্তাটা আমরা করছি না, তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে যুগের প্রভাব, সময়ের প্রভাব। আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, এটা আরেকটা প্রভাব। সংস্কৃতিকে না মানার একটা প্রবণতা, এবং সবচেয়ে বড় বিষয় আবার এর মধ্যে কেউ কেউ ধর্মকেও প্রবেশ করাতে চান। কিন্তু এটা যে একটা অসাম্প্রদায়িক উৎসব, আমাদের পহেলা বৈশাখের উৎসব, বা আমরা নববর্ষ, এখন এটা আবর্তিত হয়ে নববর্ষ নাম এসেছে। তো এই বিভিন্ন কারণে আসলে আমাদের এই উৎসবের ধারাগুলির পরিবর্তন হচ্ছে, পালনের দৃষ্টিভঙ্গিতে নতুনত্ব আসছে, অনেক কিছু বাদ দিচ্ছি, গ্রহণ করছি। এই কারণেই হয়তো সময় আপনার শেষের কথাটুকু, আপনার এই কথা শেষের সূত্র ধরে যদি আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলা বর্ষপঞ্জির আপনি যে শুরুতে যখন বললেন, যেটা তো বেসিক্যালি মুসলমানদের হাত ধরেই এটা শুরুটা হয়েছে, বিশেষত এটা একদম সঠিক ঘটনা, তারপরে এটাকে ইমপ্লিমেন্টেশন করা, বা তারপরে এটাকে মডিফাই করা, আরো বেশি ইয়ে করা, তো মুসলমানদের হাত ধরে হয়েছে। কিন্তু বাংলাদেশের ধর্মীয় যে জনগোষ্ঠী, মানে তাদের মাঝখানে, বা তারা মানে এটা পালন করতে তেমন একটা আগ্রহী না কেন? এটা আপনার জাস্ট আপনার এত জীবনের কাজ বা সব কিছু মিলিয়ে আপনার কি ধারণা, বা আপনি কি মনে করেন যে কেন তারা এটাকে বলতে গেলে খানিকটা ওন করে না, বা যে আমি এটা পালন করব, আমরা এটা পালন করব, আমরা এটাকে অনেকটা ধর্মের সাথে বা আমাদের সাথে, মানে এটাকে কন্ট্রাডিক্টরি, মানে একে অপরের একেবারে এগেনস্টে দাঁড় না করায়, বেসিক্যালি এটা তো আমাদের হাতেই তৈরি, বা আমরাই তো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম একটা মনোভাব কেন হয়নি বা হচ্ছে না? আপনি কি ভাবেন? আমি আসলে আপনার বিষয়টা আলোচনায় আসতে পারে, কিন্তু আমি একদম শতভাগ এটাকে সমর্থন করছি না, এই কারণে যে হ্যাঁ, কেউ হয়তো বিচ্ছিন্নভাবে এটাতে দ্বিমত প্রকাশ করছে, বা কোনো একটা গোষ্ঠী হয়তো দ্বিমত প্রকাশ করছে। ওই যে বললাম যে ইতিহাস সংস্কৃতিটার সাথে তারা একাত্ম হতে পারছে না বা মানতে চাচ্ছে না, এবং এইটা যে আমাদের একটা সংস্কৃতির অংশ, এই বোধটাই তাদের ভেতরে জাগ্রত হয়নি। আর তারা এর মধ্যে, আমি বলেছিলাম যে এটা যেমন একটা সাংস্কৃতিক প্রতিবাদও ছিল,
আমাদের বর্ষবরণটা, তেমনি এটার মধ্যে একটা রাজনৈতিক চেতনাও, একটা প্রতিবাদ, আমাদের স্বকীয়তার চেতনাও তো এসেছে এটার মধ্য দিয়ে। তো এই এই চেতনাটাকে কেউ ধারণ করতে যারা চান না, তাদের মধ্যে এই মনোভাবটা দেখা যায়। আর বিশেষত শুধুমাত্র তারা ধর্মকে দোহাই দিয়ে এটার মধ্যে একটা সাংঘর্ষিক মনোভাব নিয়ে আসেন, কিন্তু আসলে ধর্মের সাথে এইটার আসলে তেমন কোনো সংযোগ নেই। এখন অনেকে বলেন যে এই মুখোশ ওই মুখোশ কেন ব্যবহার করা হবে, কেন এর নাম এইটা হবে, কেন এর নাম ওইটা হবে। তা আমি প্রথমেই বলেছিলাম যে আসলে এই এই মুখোশ বা এই প্রতীকগুলি তো একটা প্রতীকায়িত হিসাবে ব্যবহার করা হয়, যে একসময় এটা একটা শক্তির প্রতীক ছিল, কোনোটা অমঙ্গল নাশের প্রতীক ছিল, কোনোটা মঙ্গলের বার্তা নিয়ে আসতো, যে মিথগুলি আমরা পাই সেখান থেকে। তাহলে এই ঐতিহাসিক বা পৌরাণিক যে ধারণা থেকে আসলে আমরা এগুলি প্রতীকায়িত করি, এটার সাথে আসলে ধর্মের বিভেদ তৈরি করার মতো আমি মনে করি না যে কিছু আছে। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। মানে ধর্মটাকে নিয়ে যে এটাকে মানে বিভেদ তৈরি করার যে একটা মানে অবকাশ, মানে এই এটার কোনো অস্তিত্ব এই জায়গায় নেই। না, অস্তিত্ব এই জায়গায় নেই। এটার ক্ষেত্রে আমি একটু বলি যে বিগত যত সরকারই এসেছেন বা যতটা সময় আমরা স্বাধীনতার পর পেয়েছি, জোরালোভাবে কি কেউ পেরেছে এটার বিরুদ্ধে কোনো প্রতিরোধ তৈরি করতে? তাহলে এই জিনিসটাও তো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কেন বিরোধিতা থাকবে, অনেক কিছুই থাকবে, সব কিছু যে একদম খুব সুন্দরভাবে এগিয়ে যাবে তা নয়, কিন্তু এই পর্যন্ত তো আসলে এই একটা ব্যাপারে বলেন বা 21 ফেব্রুয়ারির বিষয়টাই বলেন, এইটার ব্যাপারে তেমন বিশাল কোনো শক্তি কিন্তু এখনো প্রতিরোধ তৈরি করার মতো দাঁড়াতে পারেনি। কারণ এটা আমাদের একটা অসাম্প্রদায়িক উৎসব, এবং বাংলা ভাষাভাষী বাঙালি জনস্রোত যেখানেই আছে, শুধু যে আমরা বাংলাদেশে পালন করছি তা কিন্তু নয়, পৃথিবীর কানাডা বলেন, আমেরিকা বলেন, অন্যান্য দেশে এটা কিন্তু বাঙালিরা যেখানেই আছেন তারা এটা তাদের প্রাণের উৎসব মনে করছে, যে তাদের একটা নিজস্ব উৎসব মনে করছে, তাদের সংস্কৃতির অংশ, তাদের ঐতিহ্যের অংশ, এবং এই উৎসবটাকে তারা সেখানেও পালন করছেন। তো কোনো শক্তি আসলে এই পর্যন্ত তো এটাকে বাধাগ্রস্ত করতে পেরেছে বলে আমার মনে হয় না। বিরুদ্ধ মত থাকবে, মত পথ যত হবে তারপরেই বৃহৎ পথের তৈরি হবে, এটাই আমার সুন্দর বিশ্বাস। বলেছেন আপা, যে পথ যত তৈরি হবে ততই তো বৃহৎ আকার ধারণ করবে। তা আমাদের এই যে বাংলা ভাষা বা সংস্কৃতির যে এক ধরনের শব্দ নিয়ে দেখা যায় যে সবই আমাদেরই শব্দ তো সবই অবশ্যই বাংলা শব্দ, কিন্তু এইগুলো নিয়েই কেমন যেন একটা খেলা বা একটা মনে হয় যেন, আমি সরাসরি যদি বলি যে রাজনীতি, মানে এই শব্দগুলোর মধ্যেও কেমন যেন আমরা রাজনীতি ঢুকিয়ে দেই বা রাজনীতি করার চেষ্টা করি। এই যে যেমন শোভাযাত্রা, হ্যাঁ, অমঙ্গল, তারপরে আপনার আনন্দ, তারপরে আবার বৈশাখী, মানে শোভাযাত্রার সাথে যে শব্দগুলো মানে যুক্ত করা হচ্ছে। আপনি হালখাতার কথা বলছেন, হালখাতা আমি যেটুকু জেনেছি, আমার যদি ভুল না হয়, এটা মনে একটা ফার্সি শব্দ থেকে এসেছে। তো এখানে ভাষা সংস্কৃতিকে সবসময় একটা নিয়ন্ত্রণ করার বা একটা মানে বাগে রাখার, যেটা মনে হয় যেন আমার মানে এটার মধ্যে একটা বেড়া জালের মতো রাখার চেষ্টা মনে হয় যেন করা হয়। এটাকে আপনি কিভাবে দেখেন, বা যদি একটুখানি? হ্যাঁ, আসলে ওই যে বললেন শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি নাম বা শব্দের সাথে একটা রাজনীতির বিষয়টা জড়িত, হয়তো কিছুটা সত্য। কারণ আপনি খেয়াল করে দেখেন যে মঙ্গল শোভাযাত্রাই বলেন, বৈশাখী শোভাযাত্রাই বলেন বা আনন্দ শোভাযাত্রাই বলেন, তফাৎটা কোথায়? আমি যদি মঙ্গল শোভাযাত্রা বলি, মঙ্গল মানে কি? যা কিছু শুভ, যা কিছু ভালো, তাই তো। তাহলে আমরা একটা ভালোর জন্য বছরের একটা দিন শুরু করছি, এবং এটাকে জাঁকজমকভাবে আয়োজন করে সবাইকে জানিয়ে বুঝিয়ে যে আসলে আমরা বাংলা বছরের দিনটা শুরু করতে যাচ্ছি, তো সেখানে আমি মঙ্গল কামনা করছি। তাহলে যা কিছু মঙ্গল, মঙ্গলের সাথে আনন্দ থাকবেই, থাকবে না? তাহলে এই মঙ্গলের সাথে যদি আনন্দ শোভাযাত্রাও বলি, কোনোটাই তো নেগেটিভ কিছু না। তাহলে শব্দতে কি আসে যায়, তাৎপর্যটা কি? যা কিছু মঙ্গল, তাই তো আমাদেরকে আনন্দ দেয়, তাই তো আমাদেরকে সম্মুখে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের যাত্রাটা যদি শুরু হয় মঙ্গল, সবার মঙ্গল কামনা, বছরটা আমাদের ভালো চলুক, এই প্রার্থনা দিয়ে, তাহলে এতে খারাপ কি আছে? আমি
বুঝতে পারছি না। এটা যারা বলেন তাদের হয়তোবা এক ধরনের সংকীর্ণতা থাকতে পারে, কিন্তু এর মধ্যে অন্য কিছু খোঁজাটা ঠিক না। যে যা সবার জন্য সর্বজনীন সেটাকে আমাদের গ্রহণ করাই মঙ্গলজনক আমি মনে করি, বা ইতিবাচক দিক আমাদের জাতি হিসাবে। আর যে কথাটা বলছেন যে শব্দকে একটা কুক্ষিগত করার বা রাজনীতি করার, তাহলে এই যে আমরা বলছি যে মুসলমানদের দিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছে এই অর্থে যে বাংলা বঙ্গাব্দ গণনার কথাটা যারা বলছি বা ইতিহাস যেটা বলে, ব্যতিক্রম মতামত তো আছেই। এখন আমরা যদি ইতিহাস দেখি যে আমাদের এই উপমহাদেশে বিভিন্ন সময়ে বহিরাগতরা এসে শাসন করেছেন, এবং অল্প সময় শাসন করেননি, অনেক সময় ধরে তারা আমাদের শাসন করেছেন। এবং একটা শাসক গোষ্ঠী যখন একটা ভূখণ্ডের উপর অনেক দিন বিরাজমান থাকেন, তখন তো তারা তাদেরও নিজস্ব কিছু ভাষা সংস্কৃতি সাথে নিয়ে আসেন, এবং সেই ভাষা সংস্কৃতি তারা আমাদের থেকেই নেবেন, আমরা তাদেরটা গ্রহণ করতে পারবো না, এটা তো হয় না। মিশতে চলতে ফিরতে রীতি রেওয়াজ সাথে সাথে এগুলি এসে যায়। এখন 1201 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে যখন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি আমাদের এই উপমহাদেশে আসেন, মুসলমান রাজত্ব শুরু হয়। তো এই মুসলমান রাজত্ব, এই বহিরাগতরা আসার পর থেকেই ওদের সংস্কৃতিও তো আমাদের এখানে প্রবেশ করে। তাহলে একটা বহিরাগত সংস্কৃতি যখন প্রবেশ করে তখন তার ভাষাও একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমাদের এক সময় ফার্সি কী ছিল, আমাদের রাজভাষা ছিল। তাহলে আমাদের যে রাজভাষা ছিল তারাই এটা প্রবর্তন করেছেন মোগল সময়ের শাসন আমলে, তাহলে এইখানে তো ফার্সি শব্দের অনুপ্রবেশ ঘটবেই। এইটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় বলি যে ওই সময় প্রায় 2500 ফার্সি শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। কারণ আমরা তাদেরকে বলি যে ভাবের আদান প্রদান করতে গেলে এগুলি যখন আমরা গ্রহণ করেছি তখন এইগুলি আমাদেরই অংশ হয়ে উঠেছে, আমাদেরই শব্দের অংশ হয়ে উঠেছে। এবং শুধু কেন ফার্সি শব্দটাই আমরা দেখছি, আমাদের যখন পর্তুগিজরা, ওলন্দাজরা শাসন করেছে, তাদের শব্দও কিন্তু আমাদের বাংলা ভাষায় অনেক আছে, সেটা আমাদের খেয়াল করতে হবে। ফরাসি শব্দ আছে, আবার ইংরেজ রাজত্বের পর যথেষ্ট পরিমাণে ইংরেজি শব্দ আমাদের শব্দভাণ্ডারে চলে এসেছে। তাহলে ওইগুলি কেন প্রশ্নের কারণ হয় না? এইটাই কেন একটা উৎস হিসাবে দাঁড় করাবে? শব্দ তো কোনো বিষয় না। যখন থেকে আমরা শব্দটা নিয়ে নিয়েছি আমাদের শব্দে, তখন থেকে আমাদেরই শব্দ হয়ে উঠেছে, আমাদের শব্দ হয়ে উঠেছে না? তাহলে শব্দটাকে অত গুরুত্ব দিয়ে শুধু এটার মূল যে তাৎপর্য এইটাকে দূরে সরিয়ে রাখার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে অন্তত নেই। এটা আমার মনে হয় যে আমাদেরই সংকীর্ণতার পরিচয়। কিন্তু আপা, আপনার কাছে কি এটা মনে হয় না যে হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন যে হ্যাঁ এই শব্দগুলো বিভিন্ন ভাষা থেকে এসেছে, বা এই শব্দের যদি আমরা ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, হ্যাঁ সবগুলোই একটা ওয়েলবিং বা একটা ভালো বা একটা নেতিবাচক, আনন্দ, মঙ্গল যাত্রা, শোভাযাত্রা, বৈশাখী, কিন্তু কোনো একটা জায়গায় আপনার কাছে কি মনে হয় কি না, যেমন এই মঙ্গল শব্দটার মধ্য দিয়ে মানে আমাদের ভিতরে একটা অন্য সংস্কৃতি বা অন্য একটা মানে আমাদের সাথে যায় না এরকম কিছু একটু ঢুকায় দেওয়ার যে একটা সূক্ষ্ম পায়তারা যদি আমি বলি, যেমন আমাদের এই শোভাযাত্রাগুলো, আপনি যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই শোভাযাত্রাগুলো হয়ে আসছে বা এখানে বিভিন্ন রকমের মুখোশ ব্যবহার করা হয়, এটা আমাদের কালচারের সাথে আছে। কিন্তু তার পাশাপাশি দেখা যায় হয়তো বা যখন একটা থিম তৈরি করা হচ্ছে, আপনার আলোচনার মাঝখানে এসেছে যে আমরা যখন এই শোভাযাত্রাগুলো করি প্রত্যেকটার একটা থিম থাকে, কিন্তু থিমটা মনে হয় যেন একটা সার্বজনীন না হয়ে, মানে মনে হয় যেন একটা কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে আমরা আঘাত করার জন্য থিমটা করছি কিনা, বা সাধারণ মানুষ যে থিমটা পছন্দ করছে বা যে থিমটা আমরা মনে হচ্ছে না থিমটা খানিকটা চাপিয়ে দেওয়ার মতো, এরকম কিছু আপনার কাছে মনে হয় কিনা? যে এই শব্দ আপনি যেটা বলছেন যে হ্যাঁ শব্দগুলো অবশ্যই, হ্যাঁ শব্দগুলির সাথে বা থিমের সাথে অনেক সময় আমরা একাত্ম হয়তো হতে পারি না, কিন্তু এটাও দেখতে হবে যে আসলে এই থিমটা তো আসে উচ্চ পর্যায় থেকে বা সরকারিভাবে একটা থিম ঘোষণা করা হয়। তো এইখানে সাধারণ জনগোষ্ঠীর তো আসলে কোনো সম্পৃক্ততা নেই বা মতামতের ভিত্তি নেই। অবশ্যই সরকার সেই দিকটা খেয়াল করে হয়তো চিন্তা করেন, বিজ্ঞ লোকেরা অনেক বিচার বিবেচনা করেই চিন্তা করেন, কিন্তু এর মধ্যে মানে কাউকে আঘাত করার প্রবণতা
এটা আমরা সৃষ্টি করি। যতটা না ওইখানে থাকবে আছে কি না এটা বিতর্কিত বিষয়, কিন্তু আমাদের মনে হয় যে আমরা মুষ্টিমেয় জনগোষ্ঠী বা ব্যক্তি এটাকে আসলে বিপুল মাত্রায় ফুলায় ফাপায় চিন্তা করি। আমরা এর পরিবর্তে যদি আমরা এই মতামতটা দিতে পারি যে আমাদের সংস্কৃতিটা এরকম করলে ভালো হয়, বা এই সংস্কৃতিটাকে ধরে রাখা দরকার, এই সংস্কৃতিটাকে লালন করা দরকার, বা সঠিক ইতিহাসটা জানি এবং ইতিহাসের আলোকে আমাদের চেতনাটা কেমন হবে সেটা যদি বুঝতে পারি, তাহলে আসলে এই বিতর্কগুলি অনেকটাই কমে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আমাদের দ্য ওয়েভের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, আপারও অনেক ব্যস্ততা আছে, তো অনেক ভালো লাগলো। আমি আশা করি আমার মতো করে আমার ওয়েভের দর্শকরা অনেক আনন্দ পেয়েছেন এবং আসলে অনেক কিছুই আমরা আপনার কাছ থেকে জানতেও পারলাম। আপা, অনেক ভালো লাগলো। আশা করি আমার মতো আমার দ্য ওয়েভের দর্শকরাও আসলে অনেক কিছু জানতে পারলো বা অনেক কিছু আমরা জানলাম। তো আপা, আপনাকে আবারও অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। জানি আপনার আজকে অনেক ব্যস্ততা, তার মাঝখানেও আমাদেরকে সময় দিয়েছেন। তো আবার আমাদের দর্শকদের সাথে দেখা হবে সামনের কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আমি লাবিন বিদায় নিচ্ছি, আর সবাইকে শুভ নববর্ষ। আমিও আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তা, আমার চেতনাটা দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আসলে ক্ষুদ্র সময়ে অত বৃহৎ ইতিহাস বর্ণনা করাও কঠিন, তারপরেও আমারও ভালো লাগলো দর্শকদের সামনে কথা বলতে পেরে। দর্শকদের জন্য আমার নতুন বছরের শুভকামনা। আমাদের নতুন বছরটা যেন সবারই ভালো কাটে, আনন্দ কাটে, স্বপ্নের প্রতিফলন যেন আমরা বছর জুড়ে দেখতে পাই। শুভকামনা।